ওকে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মূলত ক্লাস শুরু করব হচ্ছে থিওরি নিয়ে। ঠিক আছে, থিওরি একটা কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখন হচ্ছে এর ভিতরে আবার তিনটা আছে। আপনাদের প্রথম সেমিস্টারে আছে তিনটা, আর হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আছে হচ্ছে চারটা। আপনারা একটু গ্রুপে যান, গ্রুপে দেখবেন যে অ্যাডভান্স ফাইন আর্টসে দেখবেন যে একটা দেখবেন সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে, যারা গ্রুপে আছেন তারা যারা অনলাইনে আছেন তারা অবশ্যই দেখতে পাবেন, আমি শেয়ার করতেছি, দেখলে বুঝতে পারবেন। আর যারা হচ্ছে সশরীরে আছেন তারা একটু কাইন্ডলি হচ্ছে গ্রুপে গিয়ে দেখতে পাবেন যে, জাকির ভাই আমি আসতেছি। আচ্ছা, আমি হচ্ছে আরিয়ানকে পাঠিয়ে দিচ্ছি, ওই তো মাদুলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। যারা অনলাইনে আছেন তারা অবশ্যই কথা বলবেন যে স্যার আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। ঠিক আছে, পাইছেন কারিগরি বোর্ডের এটা পাইছেন? আরিয়ান কই? যাবি বা আমি বলি আছে। তাহলে ইমিডিয়েটলি না, ও কিন্তু ওর কিন্তু সবগুলো তা কিন্তু না, তুই একটা মনে হয় তুই তাকে কথা শুনি নাই কোনটা কোনটা আছে, এটা ইমিডিয়েটলি তুমি দেখা রে। আচ্ছা, দেখেন কারিগরি বোর্ড আপনাদের অ্যাডভান্স সার্টিফিকেট হচ্ছে কোর্সের 1 বছর মেয়াদ পরিমার্জিত শিক্ষাক্রম। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রথমে আছে হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস প্রথম সেমিস্টার। ঠিক আছে, এখানে সেমিস্টারে আছে কি মাস, 6 মাস, সময় 6 মাস। সবাই দেখবেন একটু, কাইন্ডলি একটু দেখবেন, উপরে লেখা আছে। পাইছেন কি খুঁজে? এই এই পেজটাই এই, ঠিক আছে এই পেজ, অর্থাৎ 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে দেখেন হচ্ছে আপনাদের 7টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে কি টু অন টু ত্রিপল অন, এটা হচ্ছে কি বিশ্ব শিল্পের ইতিহাস এক, যাকে আমরা বলি হচ্ছে হিস্টোরি অফ অল আর্ট অন। এরপরে দেখেন আছে বাংলাদেশের শিল্পকলা, যেটা হচ্ছে আর্ট অফ বাংলাদেশ। দেখতে পাচ্ছেন না? কি বলেন, দেখতে পাচ্ছেন? 3 নম্বর পেজ। স্যার দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? এই, এই 3 নম্বর, 3 নম্বর। স্যার ওই যে ছক্কাটার মতো ওই যে ওই। জি 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 জি। Yes. দেখতে পাচ্ছেন সবাই? অনলাইনে আছেন তারা দেখতে পাচ্ছেন, কথা বলবেন। জি স্যার। তাই তো। এরপর দেখেন আছে, দেখেন শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ এবং করণ কৌশল, এই তিনটা হচ্ছে থিওরি সাবজেক্ট। প্রথমটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা শোনেন আমি বলি, প্রথম একে যেটা আছে হচ্ছে হিস্টোরি অফ অল আর্ট, এটার হচ্ছে পূর্ণ মান হচ্ছে 60, পরীক্ষা হবে 60 মার্কের। কথা বলা গেছে? এটা হচ্ছে সময় হচ্ছে আপনার 4 ঘন্টা। এরপরে আসেন হচ্ছে আর্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে 90 মার্কের। জি, আর 1 মিনিট কাইন্ডলি। কি সমস্যা, কি পাচ্ছ না? তো আগে দেখলাম তো, এখানে হচ্ছে কিচ্ছু লাগবে না, শুধু জাস্ট দেখলেই হচ্ছে। ওইখানে লিখবেন রিটেন, এটা এর কোনো এমসিকিউ নেই এতে। এবার প্রশ্ন দেখাচ্ছে এরপরে। সংক্ষিপ্ত ব্রড দুটোই আছে। ঠিক আছে, কে ঢুকবে না? অবশ্যই ঢুকবে। হ্যাঁ অবশ্যই 90% দেবো। আপনার দেখেন আমি দিলে আগে তো পড়াই, তারপরে তো বসবেন। এত ভেঙে পড়লে হবে? তার জন্য তো আমি আসি, আমি তো না হারাই যাইনি। এত দ্রুত ভেঙে পড়লে হবে না তো। শুধু একটা কথাই বলি, পড়তে হবে, এই ছাড়া কিছু না।
এটাই তো সমস্যা স্যার, মাথায় তো ধরে না। আর বলে মাথা ধরে না। এবার দেখেন আছে হচ্ছে কি, এরপর দেখেন আছে দেখেন ড্রয়িং, কম্পোজিশন, ভাস্কর্য মানে স্কাল্পচার এবং কারুশিল্প মানে হ্যান্ডক্রাফট। এখন আমরা আলোচনা করব কি হিস্টোরি অফ অল আর্ট। প্রথম তিনটা আপনাদের হচ্ছে থিওরি, আর পরের চারটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। ঠিক স্যার আছে? একটু বড় করে দেখান স্যার, দেখতে পাচ্ছি না। আবার বলে দেখতে পাচ্ছে না, এত বড় স্ক্রিন এবার দেখতে পাচ্ছেন? এটা জি স্যার, আপনাদের, এবার দেখতে পাচ্ছি। এটা আপনাদের অলরেডি হচ্ছে গ্রুপে দেওয়া আছে, জাস্ট শুধুমাত্র আমি ক্লাসে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি। এখানে টোটাল সাবজেক্ট আছে হচ্ছে সাতটা, তার মধ্যে থিওরি হচ্ছে তিনটা, উপরের তিনটে থিওরি এবং হচ্ছে বাকি চারটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। যেমন ড্রয়িং, ড্রয়িং তো আমি আপনাদের পড়াচ্ছি। এবার ড্রয়িং এর ভিতরে আছে কম্পোজিশন, কিছুদিন আগে বললাম না কম্পোজিশন, এটা এ আছে কম্পোজিশন, পার্সপেক্টিভ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নিয়েই। যেমন কম্পোজিশন বলতে কি, আমি আপনার নির্দিষ্ট একটা ঘর দেব, ওই ঘরের ভিতরে আপনাকে হচ্ছে কি করতে হবে, ড্রয়িং করতে হবে। তা আব্দুলের পরে ওর বাইরে গেলে কিন্তু হবে না, আসলে কিন্তু না। বাহার থেকে 10টা করবেন হচ্ছে পরীক্ষার সময়, মেন পরীক্ষার সময় 10টা বাহার থেকে আপনারা ড্রয়িং খাতা কিনতে পাওয়া যায় কাজী স্টোরে, ওই খাতায় আপনারা ড্রয়িং করবেন 10টা। ঠিক আছে? এবার আসি, এবার আমরা আসি হচ্ছে কি হিস্টোরি অফ অল আর্ট পার্ট অন। হিস্টোরি অফ অল আর্ট পার্ট অন, দেখেন এবার চলে যান হিস্টোরি অফ অল আর্ট পার্ট অন এর হচ্ছে থিওরি শেষে হিটে যান শিটে। হুম, এবার সেটা যান। স্যার কথাগুলো কেন এসেছেন, কথা বলতে এসেছেন? গেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উপরে, হ্যাঁ আচ্ছা, আপনারা একটা সহজে একটা বলি শোনেন, আপনারা হচ্ছে গ্রুপে আমি লিঙ্ক দিছি না, আপনারা হচ্ছে ওই লিঙ্কটা ওপেন করেন। হ্যাঁ, পিন পোস্টে দেখেন আছে, দেখেন পিন, পিনেই আছে, পিনে দেখেন সব আছে এখানে। জাস্ট শুধু বের করবেন হচ্ছে কোনটা হচ্ছে হিস্টোরি অফ অল আর্ট। আপনারা কি নতুন? হ্যাঁ, আজকে প্রথম? এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। জি, প্রিন্ট তো আপনারা নিজেরাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিনটা তিনটা, না চারটা দিচ্ছি না, চারটা। স্যার, ওই বইগুলো স্যার print করবেন। সিট কয়টা দিচ্ছেন স্যার? আমি তো পাইনি এখনো। কি বলেন, আপনাদের গ্রুপে দেখেন পিন করা আছে, দেখেন তিনটা, দেখেন সাবজেক্ট পিন করা আছে গ্রুপে, গ্রুপে পিন করা আছে। এই না, এই এই দেখেন, এই পিনে চাপ দিলে তিনটা পেয়ে যাবেন, সরি এই তিনটা পর পর আছে গ্রুপে, এই পিন করা আছে। আপনাদের গ্রুপের উপরে স্ক্রিনে দেখেন, দেখেন হচ্ছে পিন করা আছে। যদি না দেখতে পান আমি আমার ফোনেই দেখাই আপনারে। এখানে দেখেন, এই দেখেন তিন, এই দেখেন পিন করা আছে, এই পিনে হাত দিলে দেখেন পরপর দেখবেন তিনটা পাওয়া যাবে। ঠিক আছে? এবার বলি দেখেন, এই এর প্রথমে আছে কি প্রাগৈতিহাসিক শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে আছে হচ্ছে আপনার দুই ধরনের প্রশ্ন আসে, এক হচ্ছে একদম এক কথায় উত্তর, জাস্ট শুধুমাত্র যা চাইবে তাই উত্তর দিতে হবে। এরপরে থাকে হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, মানে 2-1 লাইন লিখতে হবে, 3 মার্কের থাকে। কথা বোঝা গেছে? আর যেটা হচ্ছে আপনার প্রাগৈতিক হচ্ছে শিল্প, আপনারা গ্রুপে আছেন না, ওটা ওপেন করেন। ঠিক আছে? দেখবেন যে হিস্টোরি অফ অল আর্ট পার্ট অন, ওইটা ওপেন করবেন। এরপর আছে কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ততে আপনার হচ্ছে 2 লাইন 3 লাইন 4 লাইন এটা লিখতে হবে। এরপরে আছে কি আপনার রচনামূলক প্রশ্ন, সেটারও এর নিচে আছে। এই শীটের মূলত মনে হয় হচ্ছে পেজ আছে 81টা পেজ আছে। ঠিক আছে? এবার আমি বলি, আগে আপনাদের যারা ছিল, যারা সিনিয়র, যারা বেরোয় গেছে, তাদের সময় কি করতাম, আমি এইভাবে প্রশ্ন দিতাম, তাদেরকে দিতাম না, তাদেরকে ডিরেক্ট ওই প্রাগৈতিহাসিক শিল্প সম্পর্কে পুরো একটা টপিক
মানে গল্প মানে টপিক থাকতো, যে ওর ভেতরে সব ধরনেরই এলিমেন্ট থাকতো, সেটাই হচ্ছে ওরা পড়তো। এখন আপনারা সামনে হচ্ছে নিবন্ধন দিবেন, সেই জন্য হচ্ছে আমি নতুন করে পুনরায় সেই বড় টপিককে ভেঙে প্রশ্নে রূপান্তর করে দিছি। ঠিক আছে, আগে যেমন সম্পূর্ণ রচনামূলক পড়লে সব উত্তর দেওয়া যেত, এখন হচ্ছে কি আপনার হচ্ছে ওর ভেদাভেদ করে সবগুলো ভাগ করে দিছি। ঠিক আছে, প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন, প্রথমে আছে প্রাগৈতিহাসিক শিল্প কি। মানব সভ্যতার লিখিত ইতিহাসের পূর্ববর্তী সময়ের শিল্পকর্মকে প্রাগৈতিহাসিক শিল্প বলে। এটা কি কোনো কঠিন কোনো কিছু লেখা আছে? একদম সহজ সরল না? যা শুধুমাত্র একটু আর একটু পড়তে বড় করে হবে। বলুন না, আমি দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছেন না? এই যে স্যার ওই যে যারা হচ্ছে অনলাইনে ভিডিও ওপেন করে রাখছেন, তারা একটু বন্ধ করবেন কাইন্ডলি। আচ্ছা, এরপর দেখেন, প্রাগৈতিহাসিক শব্দের অর্থ কি বলতে পারেন? প্রাগৈতিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। ঠিক আছে, একদম প্রাচীন। এরপরে আছে কি, প্রাগৈতিহাসিক শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি। যেমন সহজ রূপ, প্রকৃতি নির্ভর বিষয়, পশু পাখির চিত্র এবং প্রতীকী প্রকাশ। এই যে প্রাগৈতিহাসিক শিল্প বলতে প্রথমে যে ছিল না গুহা চিত্র, আপনারা তো পড়ছেন তো। মনে করেন শুধুমাত্র যে ফাইন আর্টসে তা কিন্তু না, আপনারা কিন্তু দেখবেন যে সমাজ বইতেও দেখবেন যে ছিল এক সময় যে গুহা চিত্র, যে গুহার ভিতরে মানুষ বাস করতো। ওই সময় কি করতো, আদিম যুগে, যেটা বলা হয় আদিম যুগে, তখন কি করতো, গুহার ভিতরে মানুষ লাল অথবা দেখা গেলো যে রক্ত দিয়ে যে ছবি আঁকতো না, পশু পাখির ছবি, ওইটাকেই হচ্ছে গুহা চিত্র বলে। ঠিক আছে, আর এইটাই হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পর একদম সবচেয়ে প্রথম ধাপ। এরপরে আসেন, যেমন এখানে যেমন বলিছে যে প্রাগৈতিক শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য বলতে কি বলতে, যে সহজ রূপ। এবার গুহা চিত্রে আপনি সহজ রূপ দেখছেন না, ওখানে কিন্তু একদম স্পষ্ট থাকে না যে গরুর কান আছে, নাক আছে, ঠোঁট আছে, এরকম কিন্তু না। যা শুধুমাত্র বুকে মনে করেন আপনার যেমন ছায়া থাকে, ওরকম যা শুধুমাত্র এরকম ছায়া আঁকা আঁকা রাখছে। কোনোটা ফুল, কোনোটা মাছ, একদম সহজ রূপ। প্রকৃতি নির্ভর বিষয়, মানে প্রকৃতি নির্ভর বিষয় বলার কারণ হচ্ছে কি, ওই সময় কিন্তু এত রং টং ছিল না। যেমন কি পাইছে, লাল মাটি, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওই যে ওরা কাঠ যা মানে সরি, ওরা যখন আগুন করতো তখন কি হইতো, কয়লা হইতো, সে কয়লা দিয়েও দেখাইছে। তারপরে কি হয়েছে, রক্ত। তারপরে গাছের পাতার কি, রস। দেখবেন যে হচ্ছে আম, ছোটবেলায় হয়তো আপনি খেলা করেছেন, আম গাছের ছাল দেখবেন যে ইয়েতে ওই যে জলে দিলে দেখবেন যে হচ্ছে কপির মতো হয়ে যায়। দেখছেন কখনো? যে মতলে কি করলেন, জি স্যার, দেখছি। যে মতলে কি করলেন, আজকে বাড়ি গিয়েই দেখবেন, হালকা আমের ছাল নেবেন, দেখবেন যে হচ্ছে জলে দিলে দেখবেন যে একদম চার মতো হয়ে যাবে। হ্যাঁ, সিম গাছের পাতা। তারপরে দেখবেন যে হচ্ছে যেটা আমরা লতা পাতা বলি না, যেটা কেটে গেলে আমার দেই, বা গাঁদা ফুলের পাতা, দেখবেন হালকা একটু হাতে ডলা দিয়ে পানি দিলে দেখবেন যে রস হয়ে যায়, সবুজ রস। এবার ওইটা আপনি সাদা কাগজের পর দেখবেন, দেখবেন সবুজ রং হয়ে যাবে। তাহলে এটা কি, প্রকৃতি নির্ভর। ঠিক আছে না? এরপর দেখেন পশু পাখির চিত্র, যেটা আমি একটু আগেই বললাম। আর প্রতীকী বিষয়, এখন আপনি যেমন ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন, আপনি একটা প্রতীক দেন না, ডান চিহ্ন বাম চিহ্ন। তারপরে দেখা গেল কি, প্রত্যেক ধর্মের কিন্তু একটা কিন্তু প্রতীক আছে, আছে। তারপরে আছে কি, যে হচ্ছে প্রত্যেকটা কিন্তু ডিফেন্স সিস্টেমের কিন্তু একটা প্রতীক আছে, যে যাকে আমরা লোগো বলি। ঠিক আছে, যেমন বিডিআরদের দুটো টাকার রাইফেল থাকে, যেমন যারা হচ্ছে পাইলট তাদের কিন্তু থাকবেন যে বাজ পাখি থাকে। এগুলো কিন্তু সবই কিন্তু প্রতীক। ঠিক আছে, এগুলো কিন্তু প্রাগৈতিহাসিক শিল্পের সময়কার থেকে কিন্তু আসছে, কিন্তু ওরা তখন কিন্তু এতটাই অ্যাডভান্স ছিল না, আমরা যতটা অ্যাডভান্স এখন হচ্ছি। এরপর দেখেন, প্রাগৈতিহাসিক শিল্পের প্রধান মাধ্যম, মাধ্যম মানে হচ্ছে কি উপকরণ। এর মাধ্যম বলে সে মাধ্যম না, যে আপনার মাধ্যমে আমি চলে গেলাম, এর মাধ্যম কিন্তু সে মাধ্যম না। এর মাধ্যম কিন্তু হচ্ছে কি উপকরণ। উপকরণে কি ছিল, পাথর, এই যে হচ্ছে গুহার দেয়াল, তারপর হাড়, মাটি ও কাঠ, আমি একটু আগে আপনার আলোচনা করেছি। দেখেন, ক্লাসে যদি আপনারা পড়েন, তাহলে হয়ে যাবে কি, প্রায় 80% পড়াশোনা এখানে শেষ। বাকিটা আপনারা বাড়িতে গিয়ে তার সঙ্গে অনুধাবন করবেন যে আমি কি পড়েছি, কোথাও ভুল হচ্ছে কিনা, এই বিষয়গুলো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা গুহা চিত্র কি, একটু আগে যেটা বললাম, গুহার দেয়ালে আঁকা প্রাচীন চিত্রকে কি বলা হয়, গুহা চিত্র। একদম এক কথায় উত্তর। এরপর কি, প্রাগৈতিক শিল্পে বেশি কোন বিষয় আঁকা হতো। যেমন পশু শিকার, নৃত্য, মানুষ এবং প্রকৃতির দৃশ্য। এরপর আছে কি, যে আপনার
প্রাগৈতিক শিল্পের বিখ্যাত উদাহরণ কি? দেখেন, আপনার দেখেন এত লেখা আছে, দেখেন একটু পড়েন, পড়লেই বুঝতে পারবেন। 8 নম্বর, তো আট ওটা তো নম্বর ফটো দেখেন। আছে, ফটো তো। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নটা দেখেন। ল্যাসকিয়াস স্যার ক্যাপ। ওই যে ঠিক আছে, ল্যাসকিয়াস ক্যাপের গুহা চিত্র। ঠিক আছে, এরপর দেখেন 9 নম্বর, আলতামিরা গুহা চিত্র কোথায় অবস্থিত? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসে, মাস্ট বি। আলতামিরা ক্যাবে অবস্থিত। এরপর দেখেন প্রাগৈতিহাসিক যুগ কত ভাগে বিভক্ত? প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লোহা যুগ। এবার যদি বলেন যে স্যার প্রস্তর যুগ মানে কি? প্রস্তর যুগ মানে হচ্ছে পাথর যুগ। ঠিক আছে, ব্রোঞ্জ যুগ মানে হচ্ছে কি? এই যে তামা, পিতল যেটা আছে না, ওইটাই কিন্তু হচ্ছে ব্রোঞ্জ যুগ। এরপর কি লোহা যুগ, তো আপনি বুঝতেই পারতেছেন যে লোহার সময়কার। এবার দেখেন প্রস্তর যুগ আবার কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত, প্রাচীন, মধ্য এবং নবপ্রস্তর যুগ। এবার দেখেন প্রাগৈতিক শিল্পে ব্যবহৃত রং কি থেকে তৈরি হতো? মাটি, কয়লা, গাছের রস এবং খনিজ পদার্থ থেকে। আমি একটু আগে কিন্তু আলোচনা করেছি। এরপর দেখেন ভাস্কর্যের প্রাচীন উদাহরণ কোনটি? ভেনাস মূর্তি। এটা সর্বপ্রথম তৈরি করা হয়, এটা হচ্ছে পাথরের তৈরি। এটার হচ্ছে হাত একটা নাই, ঠিক আছে, নাকটা একটু ভাঙাচোরা আছে। এটা হচ্ছে ভেনাস মূর্তি, সবচেয়ে প্রথম আয়। আপনারা হয়তো দেখবেন যে একটা মহিলারই ছবি, আপনাদের দেখবেন যে সমাজ বইতে অথবা দেখা গেল কোন একটা বইতে এই আলোচনা আছে, ওই সময় ছিল ছোটবেলায়। এবার দেখেন 14, প্রাগৈতিহাসিক শিল্পে মানুষের জীবন কেমন ফুটে উঠেছে? শিকার নির্ভর এবং যাযাবর। যাযাবর মানে বোঝেন? বলেন কি? হ্যাঁ, এই তো গুড। যাযাবর। প্রাগৈতিহাসিক শিল্প কেন গুরুত্বপূর্ণ? মানব সভ্যতার প্রাচীন জীবনধারা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়। দেখেন এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এবার আমি বলি। এটা যদি আপনাকে বলা হয় বড় আকারে, তখন কি আপনার কি সবকিছু পড়া লাগবে? পড়া লাগবে না, কিন্তু একটা লাইনেই কিন্তু পুরো উত্তর আছে। যেমন দেখেন প্রাগৈতিহাসিক শিল্প কেন গুরুত্বপূর্ণ, উত্তর কি বলেছে? মানব সভ্যতার প্রাচীন জীবনধারা এবং সংস্কৃতি নির্ভর। এবার আপনাকে যদি বলা হয় এইটা হচ্ছে আপনি 10 মার্কের জন্য লেখেন, তাই এই উত্তর থেকে আপনি লিখতে পারবেন? পারবেন না? কি বলেন, পারবেন না? পারবো স্যার, পারবো। এইবার দেখেন কেন পারবেন, আমি বলে দেই। মানব সভ্যতার প্রাচীন জীবনধারা, এখন আপনি তো আদিম যুগ সম্পর্কে জানেন না? যে ওই সময় মানুষ কি করতো? গাছের ছাল বাকল এবং পশুর পোকা গাছের সাল পড়তো। করতো না? এখন ওখানে কি করতো? রান্নার তো আর মশলা ছিল না, তাহলে কি করতো? আগুনে ঝলসে কি করতো? খাইতো। এখন তারা হচ্ছে গুহায় জীবন ধর্মী থাকতো, ছবি আঁকতো, গুহায় জীবনযাপন করতো, গুহায় থাকতো। এরপরে কি হয়েছে? ওই সময়কার মানুষের বিশ্বাস ছিল কি, যদি আজকে আমি একটা বড় পশুর ছবি আঁকি, ওই পশুর ছবি যদি থাকে, তাহলে ওই পশুর ছবি আমি আজকে কি করবো? পশু আজকে মারতে পারবো। এই একটা বিষয় ছিল। তাহলে কয়টা লাইন হইলো? 5টা লাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপরে কি সংস্কৃতি, এখন ওই সময় গান, ওই সময়েও কিন্তু মানুষের নাচ গান ছিল। বাদ্যযন্ত্র হয়তো দেখা গেল ওইভাবে ছিল না, কিন্তু তাদের মধ্যে কিন্তু যে কথোপকথন হতো কিন্তু প্রতীকের মাধ্যমে, চিহ্ন দ্বারা। ওরা কিন্তু ওই সময় কিন্তু কথা বলতে পারতো না। এবার ওইগুলো যদি আপনি আস্তে আস্তে আপনার মনের ভেতরে রেখে যদি কল্পনা করেন, দেখবেন যে অলরেডি দেখবেন যে 2-3 পৃষ্ঠা নিজে লেখা যাবে। এর জন্য এগুলো লাগবে না। শরীর খারাপ নাকি? চোখে মুখে তো তাই বলে, ক্লান্তির ছাপ। এরপরে আসি, প্রাগৈতিক শিল্পের সবচেয়ে পরিচিত বিষয় কি? শিকার দৃশ্য। ঠিক আছে, এরপরে এখানে 17 নম্বর আসেন। প্রাগৈতিক শিল্পে কোন প্রাণীর ছবি বেশি দেখা যায়? বাইসন। বাইসন হচ্ছে এক ধরনের বুনো ষাঁড়। ঠিক আছে, ষাঁড় যারা, যাদের গায়ে অতিরিক্ত লোম থাকতো এবং হচ্ছে অনেক বড় শিং থাকতো। ঠিক আছে, ষাঁড় জাতীয়, এই জন্য ওদেরকে বাইসন বলে। এরপরে হচ্ছে হরিণ। হরিণ তো আপনারা চেনেন, আর ঘোড়া তো আপনারা তো জানেনই, আর বলা লাগবে না। এরপর দেখেন হচ্ছে প্রাগৈতিক শিল্পের আর এক নাম কি? কেপ আর্ট বা গুহা চিত্র। ঠিক আছে, এরপর দেখেন প্রাগৈতিহাসিক শিল্প প্রথম কারা সৃষ্টি করে? আদিম মানুষ। জি, এখানে বসেন। এরপর দেখেন আছে কি 21 নম্বর, প্রাগৈতিহাসিক শব্দের অর্থ কি? ইতিহাসের পূর্ববর্তী সময়, যাকে বলা হয় হচ্ছে কি প্রাচীন
সময়। এরপর আছে কি প্রাগৈতিক শিল্প ইতিহাসের কোন অংশ? ঠিক আছে, লিখিত ইতিহাসের পূর্ববর্তী অংশ। প্রাগৈতিক শব্দের অর্থ তো পড়ালাম। এরপর প্রাগৈতিক শিল্প, মনে করেন এখানে অনেকগুলো ইয়া আছে, এমসিকিউ ধরনের আছে, এইগুলো আপনারা কন্টিনিউয়াসলি পড়বেন। ঠিক আছে, এটা আমি আর বেশি পড়াইলাম না, পড়াইলে আর ক্লাস নিতে পারবো না বাকিগুলো। দেখেন এখানে টোটাল হচ্ছে 100-র উপরে হচ্ছে এক কথায় উত্তর আছে। জাস্ট আপনারা এক দুইবার করে পড়লে প্রশ্ন হয়ে যাবে। না বুঝতে পারলে আমি তো আছি, স্বয়ং আছি, সমস্যা নেই। হ্যাঁ, 100। এরপরে আছে কি প্রাগৈতিহাসিক শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন উত্তর। ঠিক আছে, এই যেমন একটু আগে আমরা এক কথায় উত্তর মেরে দিছি, এবার ওইটাকে কি করেছি, এবার একটু একটু রচনামূলক লিখেছি। এখানে এই যে আপনাকে গাজের পাঠ লিখতে হবে 2-3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, তা কিন্তু না। জাস্ট শুধু স্বরলিপিগুলো লিখে দিলেই এনাফ। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেহেতু দেখা গেল 8, না এখানে আপনার 8 মার্কের আছে, সর্বনিম্ন 3 পেজ তো হওয়াই লাগবে। ঠিক আছে, আমার এখানে অনেকের আছে হাতে লেখা দেখা গেলো পেজেই 1 পেজেই 5 লাইন হয়ে যায়, অনেক দেখা গেলো অনেকের আবার 1 লাইনে আবার সব উত্তর হয়ে যায়, এই আর কি। প্রাগৈতিক শিল্প নিয়ে যা যা আছে এখানেই আছে, আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না, আপনারা পড়ে নেবেন। এরপরে আসে দেখেন মিশরীয় সভ্যতা। অবশ্যই অবশ্যই, আসেন আসেন আসেন। যারা নতুন আসছেন তাদের বাসা কি সব নিকটবর্তী? কোথায়? কুশখালী, বেশি দূর না। তারপরে আপনার, আপনারও একই, আপনার একই, আপনার বাসা কোথায়? ভোনা, আপনারও নলতা, বেশি দূর না। দেখেন কজন ক্লাস, দেখেন 1 2 3 4 5 6, হ্যাঁ 10 জন হয়ে গেছে, তাহলে দেখেন ক্লাস ভরা, ক্লাস ভরা। আজকে আপনাকে রেশন করতে আসছেন? হ্যাঁ, রেশন করতে আসছেন, আচ্ছা শোনেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কষ্ট হইলেও ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, হ্যাঁ, কারণ হচ্ছে কি হাতে কলমে করা আর অনলাইনে করার মধ্যে দুটো পার্থক্য আছে। এক, আপনি আমাকে আয়নায় দেখতেছেন, আর হচ্ছে সামনাসামনি দেখতেছেন, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, যা করবেন আমি আপনাদের দেখা দিতে পারবো। যারা অনলাইনে আছে তারাও চেষ্টা করবে মাঝে মাঝে মাসে 1 থেকে 2 বার আসার চেষ্টা করবে, তাহলে ভুলগুলো ধরাতে আরো সুবিধা হবে। 21 সালের সাতক্ষীরা পর্যন্ত আসলে একটা ট্যুরও হয়ে যাবে, মনও ভালো থাকবে। ভ্যানে ভ্যানে আসতেছি, রাস্তা তো আমার ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের এলাকার সমস্যা আছে, ভ্যান পাওয়া যায়। আচ্ছা, আমাদের ওখানে কোনো ইজি বাইক টেক নাই? তাহলে হচ্ছে মানে মানে কোনো হচ্ছে চেনা পরিচিত কোনো মানুষ টানুষ নাই আপনাদের ওখানে? যে দেখা গেল যে আমি শুক্রবার দিনকে যাব, ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস করবো, 10টার সময় ছেড়ে দেবো আমরা। ঠিক আছে, ওই হিসাবে চলে যাবে। আচ্ছা, মানে আসার সময় সমস্যা, তাহলে ওই সময় দিলাম আপনারা একটু বলবেন। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা শুনেন এখানে আসবেন, এখানে ক্লাস হয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মাঝে একটু দেখাই দেয়, আপনার রং নিয়ে আসছেন না? দেন রং দেন। আশা লাগবে না, পাস করে দিলে হয়ে গেছে। এই দেখেন এইটা হচ্ছে প্যাস্টেল কালার, ঠিক আছে। এই রংটা কিনবেন কত নিছে? 285। ঠিক আছে, এটা হচ্ছে আগে ছিল হচ্ছে জয় টিক, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জাকির ভাই তো বললো যে ওর নিচে নাকি, তাহলে আমি দেখতে পাবো। ঠিক আছে, 24 আমি বলছি নেন, 12 কালারও কিনতে পাওয়া যায়, 24 কালার কিনতে পাওয়া যায়, 36 পাওয়া যায়, 48 পাওয়া যায়, 56 পাওয়া যায়, আবার 96 কালার পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, এইদিকে, এইদিকে এ হচ্ছে 12 থেকে শুরু করে আপনি 100 পর্যন্ত এ কালার কিনতে পারবেন। এ সব ধরনের আছে। এবার আমি বলি 12 কেন কিনতে বলিনি। 12 কেন কিনতে বলিনি, প্রথম কারণ হচ্ছে কি, এতে কালার গ্রেড থাকে অনেকগুলো, আর 12তে থাকবে মাত্র 12টা কালার। সবুজ, শুধু সবুজ ফিক্সড, সবুজের কোনো গ্রেড থাকবে না। এখানে দেখেন সবুজ কত গ্রেড দেখেন, 1 2 3 4টা গ্রেড আছে। আপনার ইচ্ছা করলে আপনি হালকাও রাখতে পারবেন, আবার কি রাখতে পারবেন, ডিপও রাখতে পারবেন।
এই হচ্ছে সুবিধা। আর যদি বলেন স্যার আমি 48 নেবো তাও কোনো সমস্যা নেই, কেউ যদি বলে আমি 100 নেবো তাও কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বড় মুদ্রা হচ্ছে মানি। ঠিক আছে, এখন কেউ যদি বলে যে না আমার টাকা খরচ করতে কোনো সমস্যা নেই, আমি তাদেরকে রেফার করব যে তোমরা বেশি রং কেন। আর তার সমস্যা কোথায়? এই রঙে তোমার 3 বছর চলে যাবে, এতেই হয়ে গেল। আর এটা আমি বলতেছি এই কারণেই, আমি বলতেছি এই কারণেই যে তুমি যে এটা যে ভাবতেছো যে আমার স্যার মনে হয় মনে হয় এ করলো, তুমি তো এটা নষ্ট করেছো। সোজা গিয়ে বলবো এটা চেঞ্জ করে আমাকে 24 না আমার 48 কালার দেন, দিয়ে দেবে। সেটা তো ব্যর্থতা কার তাহলে? এটা এখনো ব্যবহার করেন নি, শুধু গিয়ে বলবে স্যার বলিছে 24 কালার হবে না, 48 কালার নিতে বলিছে, আপনার নিয়ে নেবে। আপনি তাহলে নষ্ট করেননি, এখন এখনো ওয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি বল শুনেন। এবার পার্থক্য আছে, শুধু মোম রং হইলেই হবে না, পার্থক্য আছে। কারণ কি, এই রংটা হার্ড, হার্ড না? দাম কত নিছে? 50 টাকা। আর ওটা কত? ওরই একটা আছে আপনার হচ্ছে 12 কালার, সেটার দাম কত জানেন না? যাই হোক, সেটার দামও হচ্ছে 150 টাকার উপরে। তাহলে আপনাকে আগে টাকা দেখতে হবে, যে আসলে বলে না যে হচ্ছে ভালো জিনিস খাইতে গেলে ভালো জিনিসের দাম বেশি থাকে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর আমি মোম রঙের ক্ষেত্রে এটা বলি যে আমাদের দেশের হচ্ছে আবহাওয়া হচ্ছে গরম ঠান্ডা, যার কারণে মোম রং হচ্ছে যদি নর্মাল টাইপের হয় এগুলো আস্তে দিনকে দিন শক্ত হয়ে যায়। আর যদি কোয়ালিটি সম্পন্ন আপনি মোম রং নেন, একটা রং আপনার 3 থেকে 4 বছর চলে যাবে। কারণ আপনারা এতটা প্রফেশনাল কাজ করবেন না যা 1 মাসে বা 2 মাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু রং ভাঙবে। হ্যাঁ, না হার্ড হবে না, রোদ্রে রাখবেন না। ঠিক আছে, তাহলেই হবে। ইচ্ছা, তুমি রং চেঞ্জ করতেও পারো, সমস্যা নেই। এরই আরেকটা আছে 24 কালার না, এটা আছে 48, 36, 56, যেটা ইচ্ছা। কিন্তু 24টা হলে হয়ে যায়, আর লাগে না। আলাদা দেখেন, আসি। মিশরীয় সভ্যতা এবং ইতে এবং শিল্পকলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল বলেন? হ্যাঁ, ইজিপ্টের নীল নদের তীরে। ইজিপ্ট কিন্তু একটা কি শহর কিন্তু, আর হচ্ছে নীল নদ কি নদী। তাহলে নীল নদ আপনারা জানতে পারছেন। এবার মিশর সভ্যতার প্রধান নদী কোনটি? নীল নদ। মিশর সভ্যতা কত বছর আগে গড়ে উঠেছে বলেন? 5 বছর আগে। এরপরে দেখেন আছে কি, মিশরীয় রাজাদের কি বলা হতো? ফারাও। এটা কিন্তু কম বেশি আপনারা কিন্তু সেই ছোটবেলায় পড়েছেন। এরপর আছে কি, মিশরীয় প্রধান ধর্মীয় বিশ্বাস কি ছিল? দেবীদের আশ্বাস, দেবদেবী। বিশ্বাস। মিশরীয়রা মৃত্যুর পরে জীবনকে কিভাবে দেখতো? ইয়েস, মমি কি? এবার দেখেন, কি অ্যাপ্রুভ করেনি? অ্যাড করেছেন গ্রুপে? নাম কি? লাস্টে কত, 81? এনেন, আমি এ করলাম। আপনি অ্যাড হয়ে গেছেন। ঠিক আছে, বলো। প্রতি বছর আমরাই করি, আমি করি, বাইরে স্যাররাও করে। এখন কার্ডটা লটারিতে বাদ দে, কেউ বলতে পারে না। আমার একবার বাজছিল 3টা, আমি 3টাই দিছিলাম, আর 3টাই হয়েছিল। সেটা হচ্ছে কত ব্যাচের? আপনারা হচ্ছে 12, 11, 10, 10-এর, 10-এর। মেন কথা হয়েছে কি, প্রত্যেক প্রতিষ্ঠান থেকেই প্রশ্ন নেয় কম বেশি। এখন তো স্যার অ্যাভেলেবল হয়েছে, আগে তাতে অ্যাভেলেবল স্যার ছিল না, এই কারণে। কেন, প্রশ্ন কি? এই যা পড়াচ্ছে তার থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, যা পড়াবো তাই। তাকে বাইরে থেকে আসবে কেন? আপনারা যা পড়বেন তার থেকেই আসবে। দেখা গেল এখানে যেমন লেখা স্যার থাকে, রফ নম্বর পাইবে?
যেমন লেখা যেমন পিরামিড কেন নির্মাণ করা হতো, এখানে না আসে। ওই তাহলে তুই হচ্ছে একটু জাকির ভাইয়ের কাছ থেকে ওই শীটটা নিয়ে নে, নিয়ে তাই হচ্ছে এ কর যে কোন লাগবে, দ্রুত যা। যেমন আছে কি পিরামিড কেন নির্মাণ করা হতো, এখানে দেখা গেল প্রশ্ন আসছে এইভাবে আমি দিছি, যদি এইভাবে না আসে দেখা গেল যে একজন লিখছে কি পিরামিড নির্মাণে হচ্ছে মানে মিশর সভ্যতাদের একটা গুরুত্ব কি, ঠিক আছে, বা পিরামিড কেন করা হয়েছে, বা পিরামিড কেন তৈরি করা হয়েছিল। নির্মাণে না দেওয়ার জায়গায় দেখা গেলো দেওয়া হয়েছে তৈরি, কিছু স্ট্যান্ডার্ড থেকে কিছু দেখা গেলো লো শব্দ দিয়ে দিল। তখন আপনারা বললেন কি নির্মাণ আর তৈরির মধ্যে আমি প্রশ্ন করে নিলাম যে ঠিক আছে, হ্যাঁ, রচনা এমসিকিউ সব ধরনের আসতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্ন কিন্তু কনফিউজ তৈরি করে, কিন্তু এই আনসার কিন্তু সেম। এরপর দেখেন সবচেয়ে বিখ্যাত পিরামিড কোনটা, হ্যাঁ পড়েন পড়েন। 9 নম্বর, গ্রেট পিরামিড অফ গিজা, ঠিক আছে। এবার দেখেন হাইরোগ্লিফিক কি, চিত্রশিল্পী, ঠিক আছে, চিত্রলিপি, সরি, চিত্রলিপি। এর পাশে কি মিশরীয়দের প্রধান কাজ কি ছিল, কৃষিকাজ। নীল নদের বন্যা কেন গুরুত্বপূর্ণ ছিল, ইয়েস। এবার মিশরীয় কোন উপাদানে লিখত, প্যাপি রাসে। প্যাপিরাস কি, এক ধরনের উদ্ভিদ যা দিয়ে কাগজ তৈরি হতো। যেমন আমাদের কাগজগুলো বেশিরভাগ তৈরি হয় কিন্তু কি আখের ছোবড়া, গাছের হচ্ছে মানে গাছ কেটে কেটে হ্যাঁ গাছেরও কিছু আঁশ, ঠিক আছে, তারপর পাশের বাঁশের কিছু আছে, এইসব মিলে। এরপর দেখেন মিশরীয় সভ্যতার প্রধান দেবতাকে, সূর্য, হ্যাঁ। রা হচ্ছে ওদের ভাষা, মিশরের ভাষা হচ্ছে রা। আর রা রে হচ্ছে যদি অর্থ করি বাংলাতে কি হবে, সূর্যদেব। আপনার সূর্যদেবই লিখবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে অনেকগুলো এক কথায় আছে, একদম সেম ওয়ে এর মতো। এখানে মনে হয় মেবি হচ্ছে 50টার মতো আছে, কথা বোঝা গেছে। এবার 50টার পরে দেখবেন যে আছে মিশর সভ্যতা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন। এইটাও সেম একইভাবে, এগুলো আপনারা পড়ে নেবেন আপনারা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে স্যার আপনি হচ্ছে পড়াচ্ছেন না। দেখেন আমি আপনাদের এখানে অনেকগুলো অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো দেখা গেলো আমি যদি এখন পড়াই তাই 1 ঘন্টার মধ্যে শেষ হবে না। এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট টাচ করে যাচ্ছি, আপনারা বাকিটা নিজেরা পড়বেন, পড়ে না বুঝতে পারলে পরের সপ্তাহে আমার কাছে প্রশ্ন করবেন। আর গ্রুপ তো আছে, গ্রুপে প্রশ্ন করে উড়াই দেবেন, যেন আমি বিরক্ত হয়ে যাই। ওইটাই তো, আমি তো প্রশ্ন করলে বুঝতে পারবো, হ্যাঁ। জি জি জি, শোনেন এই পিডিএফ গুলো নষ্ট করবেন না, আপনারা এই পিডিএফ গুলো কোথায় রেখে দেবেন, এইগুলো এমন ভাবে পড়বেন যেন নেক্সট যে আপনাদের নিবন্ধন আছে না, নিবন্ধনে কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিবন্ধনকে কেন্দ্র করেই কিন্তু এটা তৈরি করা হয়েছে, কিন্তু বলবেন, হ্যাঁ। ধরেন দেরি করেন, আমার 15 মিনিট পরে, 15 মিনিটের মধ্যে আসবেন না, মনে করেন যে নেই, যান হাঁটেন। ওর ওই পর্যন্তই জীবন, হ্যাঁ। যাবেন অবশ্যই, 3 তলায় যাবো, পরের দিন 3 তলায় যাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কিছু, আর কিছু, মানে সামনে ঈদ তো সবাই ঈদ কাটায় আসেন, তারপরে দেখা গেল সব ঠান্ডা হয়ে যাবে না। আচ্ছা এরপরে আসেন দেখেন মেসোপটেমিয়া সভ্যতা। আচ্ছা আপনাদেরকে এই সাবজেক্টটা নেওয়ার আগে আপনাদেরকে আবার একটু ফিরাই নিয়ে যায় আমাদের যে সিলেবাস আছে না, হ্যাঁ সিলেবাস চলে যান, একটু সিলেবাসে, সিলেবাসে যান। সিলেবাসে যাবেন কারণ হচ্ছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেয় যে আপনারা কোন কোন টপিকের উপরে আমাদের এক একটা অধ্যায় নির্ভর করে। সিলেবাসে গেছেন, এটা না, দেখেন সিলেবাস দেওয়া আছে, দেখেন। আচ্ছা সিলেবাসের 6 নম্বর পেজে যাবেন, 6 নম্বর পেজে পাইছেন, এই তো হ্যাঁ এটা 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 এটা। পাইছেন 6 নম্বর পেজ, এখানে কি লেখা আছে পড়েন। 6 নম্বর পেজে লেখা আছে হচ্ছে কোর্স নম্বর 2
অন অন অন। আর কোর্স শিরোনাম হচ্ছে কি বিশ্ব শিল্পের ইতিহাস অন, যাকে হিস্টোরি অফ অল আর্ট বলে। এখানে হচ্ছে জি, কি হচ্ছে না? আরে কোনে ল্যাটিন আমেরিকা? তুমি অ্যাডভান্সে ঢুকছো? অ্যাডভান্স সার্টিফিকেট ফাইন আর্টস কোর্স, দেখেন এটা সিলেবাস। আগামী ক্লাস অর্থাৎ ঈদের পরে যারা অনলাইন অফলাইন আছেন, টোটাল 4টা সাবজেক্টকেই দ্রুত প্রিন্ট করে ফেলবেন, ঠিক আছে? আর টাকা বাঁচানোর জন্য বলবেন আমাকে এপিট ওপিট প্রিন্ট করে দিতে। ক্লিয়ার? হ্যাঁ, সিলেবাসটাও কিন্তু বের করবেন, অবশ্যই দরকার আছে। পাননি? বলেন। দাঁড়ান, দেরি করেন, আর 15 মিনিট হয়ে গেছে, আর 11 মিনিট। কোনটা? আরে এইটাই এইটাই এইটাই। এই না, এই না, 6 নম্বর পেজ, এইটাই। আচ্ছা, সময় অল্প, আর 11 মিনিট টাইম আছে, আমি দ্রুত শেষ করি, আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। প্রাগৈতিক শিল্পকলা আছে প্রথম, যেটা আমি আপনাদের একটু আগে দেখাইলাম। এরপর আছে 2 নম্বর কি মিশরীয় সভ্যতা, যেটা আপনাদের একটু আগে আমি পড়াইছি। তৃতীয় নম্বর কি মেসোপটেমিয়া সভ্যতা, ইতিহাস এবং শিল্পকলা, এটাও আমি আপনাদেরকে শিটে দেওয়া আছে। এরপর আছে কি সিন্ধু সভ্যতা, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে কি মৌর্য ইতিহাস এবং শিল্পকলা। এরপর কি গ্রিক ইতিহাস এবং শিল্পকলা। এরপর আছে কি রোমান রোমান শিল্পকলা। তাই টোটাল দেখেন 4 আর 3 7টা। এরপরে আসেন ল্যাটিন আমেরিকার মায়া সভ্যতা এবং শিল্পকলা, ল্যাটিন আমেরিকান অস্টেক সভ্যতা এবং হচ্ছে আপনার শিল্পকলা। এরপর আছে কি চীনা ইতিহাস এবং শিল্পকলা এবং জাপানি ইতিহাস এবং শিল্পকলা। টোটাল হচ্ছে 2 2 4, আর উপরে হচ্ছে আপনার হচ্ছে 7, 11টা অধ্যায় আছে। 11টা অধ্যায়তে টোটাল আপনাদের 81টা পেজ হয়েছে, মাত্র 81টা পেজ পড়তে হবে। জি, ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার হচ্ছে আপনার হিস্টোরি অফ অল আর্ট। এরপরে আসি আর্ট অফ বাংলাদেশ। ওই আবার চলে যান সিলেবাসে। ইয়েস, সিলেবাস। সিলেবাসের হচ্ছে 8ম পেজ। শিল্প কি? শিল্পের উৎপত্তি, গুহা চিত্রের গুরুত্বপূর্ণ পরিচিতি। এবার বলি, দেখেন হয়ে গেছে ভাই, হয়ে গেছে, আমার একটু দেরি সময় দেন, হয়ে গেছে। আজকে হচ্ছে ওনার পরীক্ষা হচ্ছে, তো ল্যাপটপ নাই, আগে জানলে আমারটাই নিয়ে আসতাম এরকম সমস্যা হলে। দেখেন, গুহা চিত্রের গুরুত্ব এবং পরিচিতি। এই গুহা চিত্র কিন্তু আপনারা কিসে পড়তেছেন বলেন? এই অধ্যায় কিন্তু আপনারা কিন্তু পড়তেছেন আর একটা সাবজেক্টে পড়তেছেন, কি বলেন তো? হ্যাঁ, হিস্টোরি অফ অল আর্ট। অল আর্ট। তাহলে বোঝেন আপনাদের কিন্তু কিছু